তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা রূপা। শুরুতেই জানাবো শিরোনাম। করোনা মোকাবেলায় 13 জানুয়ারি থেকে বিধিনিষেধ, গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন, মাস্ক না পরলে শাস্তি। এক লাফে দৈনিক করোনা রোগী শনাক্ত ছাড়ালো 2000, শনাক্তের হার বেড়ে 8%-এর ওপর। পনেরোই আগস্ট একটি চেতনাকেও হত্যার ষড়যন্ত্র হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই বললেন শামীম ওসমান। আইভি তৈমুরের পাল্টাপাল্টি অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার বিস্তার ঠেকাতে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন, সভা সমাবেশে নিষেধাজ্ঞা সহ 11 দফা বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, যা কার্যকর হবে 13 জানুয়ারি থেকে। বিকেলে সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, জনসাধারণকে অবশ্যই বাইরে গেলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ ও আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই টিকা সনদ দেখাতে হবে। 13 জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই 11 দফা নির্দেশনা মেনে চলতে হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, প্রজ্ঞাপনে বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত কি জানা গেছে, বিস্তারিত জানাবেন। দেখেন, বেশ কয়েকদিন যাবৎ গেল সপ্তাহ থেকেই এই ধরনের একটি প্রজ্ঞাপনের কথা কিন্তু আমরা জানছিলাম। গেল বৃহস্পতিবার দিন মন্ত্রিপরিষদ বিভাগে যে ক্যাবিনেট বৈঠক হয়, সেখানে কিন্তু করোনা নিয়ে এবং ওমিক্রনের যে ধরনটি বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, সেটি ঠেকাতে মন্ত্রণালয় থেকে কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী কিন্তু বেশ কিছু নির্দেশনা গত ক্যাবিনেট বৈঠকে দিয়েছেন এবং আমরা কিন্তু প্রতিদিনই খবর রাখছিলাম যে কখন একটি প্রজ্ঞাপন জারি হয় এবং কী কী ধরনের বিধিনিষেধ আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কি কি বার্তা আসে, সেগুলো আসলে মাঠ প্রশাসনে কীভাবে কার্যকর হয়। তবে এই যে প্রজ্ঞাপনটাই আমরা আশা করেছিলাম, আমাদের যে ক্যাবিনেট সচিব মুখপাত্র আনোয়ারুল ইসলাম, উনি কিন্তু বৃহস্পতিবার বলেছিলেন 1-2 দিনের মধ্যে, সেই হিসাবে কিন্তু শনিবারের মধ্যে এই প্রজ্ঞাপনটি জারি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে আসলে 4 দিন পর আসলে এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে। এখানে 13 তারিখ আগামী বৃহস্পতিবার থেকে এই প্রজ্ঞাপনটি কার্যকর হবে এবং সেখানে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসছে, যেই সিদ্ধান্তগুলো অনেকদিন থেকেই বলা হচ্ছিল। যেমন 12 বছরের যেসব উপরের যেসব শিক্ষার্থীরা আমাদের প্রাইমারি স্কুল বা তদূর্ধ্ব মাধ্যমিক স্কুলে পড়াশোনা করে বা কলেজে যায়, তাদেরকে কিন্তু অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তাকে করোনার প্রথম ডোজ অন্ততপক্ষে নিতে হবে এবং এ সংক্রান্ত কিন্তু আজকে শিক্ষামন্ত্রী একটি ব্রিফিংও করেছেন এবং তারা কিন্তু আলাদা এই বিষয়ে নির্দেশনাও জানিয়ে দিয়েছেন গণমাধ্যম সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। আরেকটি বিষয় হলো যে এখন যে বিয়ের সিজন চলছে যে এবং ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান চলছে এবং এই অনুষ্ঠানগুলো কিন্তু নিষেধ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিষয়টা কিন্তু বলবৎ থাকবে। তবে আপনারা জানেন যে সারা দেশে কিন্তু ইউপি নির্বাচন চলছে, সেই বিষয়ে আসলে কি হবে না হবে সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা এর আগেই কিন্তু ক্যাবিনেট সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা যদি বিধিনিষেধ দেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কীভাবেই করবে। তখন তারা বলছেন যে আমরা সব পক্ষের সাথে কথা বলছি এবং সেই বিষয়টা তারা মাথায় রেখেছেন এবং নির্বাচন কমিশন এই বিষয়টা জানাবেন বলে আমাদেরকে সে বৃহস্পতিবারই নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় হলো যে এইবার কিন্তু একটি বিষয় নিশ্চিত করা হয়েছে, মাস্ক ছাড়া যদি কেউ ঘরের বাইরে বের হয় বা আপনার বাজার অফিস আদালত যেখানেই যায়, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি কঠোর নজরদারি থাকবে বলে আমাদের মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন এবং সেক্ষেত্রে জরিমানা করা হবে এবং এই বিষয়টা যেন জনসম্মুখে তুলে ধরা হয় এবং সেজন্য কিন্তু আসলে কিছুটা সময় নিয়ে 13 তারিখ থেকে এটি জারি করা হয়েছে, যাতে গণমাধ্যম সহ মসজিদ, মাদ্রাসা, ইসলামিক ফাউন্ডেশনের যে নিজস্ব বিষয় জীবন উপাসনালয়গুলো থেকে যেন এটি প্রচারণা করা হয়। সেজন্যই কিন্তু এটি জারি করতে আসলে জারির পর আসলে এটি বাস্তবায়ন করতে কিছু সময় নেওয়া হচ্ছে। আমরা প্রজ্ঞাপনটি জারি হওয়ার পরপরই মানে এই বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন আমাদের
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনাকে আমরা ফোনে পাইনি, ওনার ফোনটি ব্যস্ত পাচ্ছিলাম। হয়তো ওনার কাছে আরও সরকারের কী কী নির্দেশনা আছে সেই বিষয়টি জানা যাবে এবং পরবর্তীতে সংবাদে হয়তো আমরা সেই নির্দেশনাগুলো আপনাদের সাথে সংযুক্ত করতে পারবো। এই বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিম মাহমুদ শাহ। করোনার এই পরিস্থিতিতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বলে আবারও জানালেন শিক্ষামন্ত্রী। এ মাসেই 12 থেকে 18 বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। নিবন্ধন ছাড়া আইডি কার্ড দেখিয়েই টিকা নিতে পারবে শিক্ষার্থীরা। আপাতত টিকাপ্রাপ্তরা সশরীরে ক্লাস করবে, বাকিদের অনলাইনে ক্লাস করতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। করোনা সংক্রমণের হার আবারও বাড়ায় শিক্ষা কার্যক্রম কিভাবে চলবে তা নিয়ে জাতীয় পরামর্শ কমিটির সাথে বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়। রোববার রাতের সভায় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত হয়। সোমবার শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা 1,16,23,000। এর মধ্যে টিকা পেয়েছে 48,19,554 জন। বাকিরা শুধু আইডি কার্ড দেখিয়েই নিতে পারবে টিকা। 31শে জানুয়ারির মধ্যে আমাদের যে 75,54,606 জন একটা ডোজও পায়নি, তাদের অন্ততপক্ষে প্রথম ডোজ আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। এটি আমাদের পরিকল্পনা। চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়ার সর্বাত্মক চেষ্টা রয়েছে বলে জানান দীপুমণি। বলেন, বছরের মাঝামাঝিতে এসএসসি শুরুর পরিকল্পনা করা হচ্ছে। একটা আভাস দিয়েছি যে আমরা হয়তো বছরের মাঝামাঝি গিয়ে, কারণ আমাদের এখনো চিন্তা তাই যে আমরা হয়তো ক্লাস করিয়ে নিয়ে বছরের মাঝামাঝি গিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে আমরা পরীক্ষা নিতে পারবো। এখনো আমাদের সিদ্ধান্ত সেই জায়গায় আছে। জাতীয় উন্মুক্ত এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাদে বাকি বিশ্ববিদ্যালয়গুলোর 95% শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। বাকি শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে নতুন করে একদিনে করোনার রোগী প্রায় 50% বেড়ে 2200 ছাড়িয়েছে। সেই সঙ্গে 24 ঘন্টায় শনাক্তের হার ছাড়িয়েছে 8.5%। দেশে করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 3 জনই পুরুষ। এ নিয়ে মোট প্রাণহানি হল 28,105 জনের। 852টি ল্যাবে 24 ঘন্টায় 26,143 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,231 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.53%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,95,931 জনে। সুস্থ হয়েছেন আরও 208 জন। এ নিয়ে মোট সুস্থ 15,51,113 জন। দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে আরও 9 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 30 জনে। এদিকে গত এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণ বেড়েছে 125 ভাগ। এর 80 ভাগই রাজধানীতে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়ার পেছনে ওমিক্রনের প্রভাব রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিট। 10 দিন আগে করোনা রোগী ভর্তি ছিল 32 জন, এখন ভর্তি 47। মহাখালীর ডিএনসিসি হাসপাতালেও রোগী বেড়েছে দ্বিগুণ। 10 দিনে 24 থেকে রোগী বেড়ে হয়েছে 47। রোগী বাড়ছে অন্যান্য হাসপাতালেও। গত 7 দিনে করোনা রোগী শনাক্ত হয়েছে 7,234 জনের, যা আগের সপ্তাহের চেয়ে 4,000 জন বেশি। সপ্তাহের ব্যবধানে রোগী বেড়েছে 125 ভাগ। শনাক্তের হার 2 থেকে বেড়ে 8 ভাগ হয়েছে। লক্ষণ যেটা আমরা দেখছি তাতে তো সংক্রমণ অতিমাত্রায় দ্রুত বেগে বৃদ্ধি পাচ্ছে। জনগণের নিজেদের সচেতন হইতে হবে, কারণ তারাই সংক্রামিত হচ্ছে, তাদের পরিবার সংক্রামিত হচ্ছে, বিশেষ করে শিশুরাও সংক্রামিত হচ্ছে, বয়স্করাও সংক্রামিত হচ্ছে। কাজে আমাদের প্রত্যেকে নিজ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং এই সংক্রমণকে ঠেকাতে হবে। তবে দেশে ওমিক্রন শনাক্তে প্রয়োজনের তুলনায় জিনোম সিকোয়েন্স হচ্ছে কম। এ পর্যন্ত ওমিক্রন শনাক্তদের সবাই রাজধানীর। সংক্রমণ বাড়ার পেছনেও ওমিক্রনের প্রভাব দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও আইইডিসিআর এর দাবি, ওমিক্রনের এখনও কমিউনিটি ট্রান্সমিশন হয়নি। এদের মধ্যে বেশিরভাগেরই বিদেশ থেকে আসার অথবা বিদেশ থেকে আসা মানুষের সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে। তবে আমার জানা মতে এরকমও আছেন 2-1 জন যাদের বিদেশে যাওয়া বা বিদেশ থেকে আসা যাত্রীদের সাথে সংস্পর্শে কোনো ইতিহাস নেই।
দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,95,000, মৃত্যু ছাড়িয়েছে 28,000। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে বাংলাদেশ। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির বিনাশই এবারের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অঙ্গীকার। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের 50 বছর পূর্তি এবার। অন্ধকার হতে আলোর পথে যাত্রার এই বিশেষ দিনটিতে নানা আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ করছে জাতি। সোমবার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্বাধীনতার স্থপতিকে স্মরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। মুক্তিযুদ্ধের মহানায়ককে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারাও। তারা বলেন, স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধুর ফিরে আসার মধ্য দিয়েই বিজয় পূর্ণতা পায়। এ সময় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বিনাশের প্রত্যয় জানান তারা। মুজিববিহীন বাংলায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এই বাংলাদেশ তার সার্থকতা নিয়ে আসবে। বিএনপি এবং তাদের দেশের জামাত, স্বাধীনতা বিরোধী জামাত, তারা এখনো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয়, এই অপশক্তির বিনাশ প্রয়োজন। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ফুলে ফুলে ছেয়ে যায় জাতির পিতার প্রতিকৃতির বেদি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 আগস্টে শুধু একজন রাষ্ট্রপতিকে নয়, একটি আদর্শ ও চেতনাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, 10 জানুয়ারি বঙ্গবন্ধুর দেয়া ভাষণেই ছিল স্বাধীন বাংলাদেশ পরিচালনার সকল দিক নির্দেশনা। 10 জানুয়ারি 1972 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি দিবসটি উপলক্ষে বিটিভি অডিটোরিয়ামে মুক্ত স্বদেশে জাতির পিতা শিরোনামে আয়োজন করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। আলোচনায় 10 জানুয়ারির স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশে ফিরে তিনি তার পরিবারের কাছে না গিয়ে সবার আগে জনতার কাছেই ছুটে যান। আমাদের কথা না, বা আমার মার কথাও চিন্তা করেনি, আমাদের কাছে আসেনি। আমার দাদা দাদিও তখন এখানে। দেশে ফেরার পর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দিক নির্দেশনা ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তার এই ভাষণে আমরা পেয়েছি, যে স্বাধীন বাংলাদেশ কি আদর্শ নিয়ে গড়ে উঠবে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় তিনি ব্যক্ত করেছিলেন। তৃণমূলের ক্ষমতায়নে তাদের ভাগ্যের পরিবর্তন চেয়েছিলেন বঙ্গবন্ধু। একথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেই আদর্শ ও চেতনাই হত্যা করা হয় 15 আগস্টে। 15 আগস্টের পর থেকে যারা ক্ষমতায় এসেছিল তারা এভাবেই রাষ্ট্রটা চালিয়েছিল। সেখানে 15 আগস্টের খুনি, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবাধিকার লঙ্ঘনকারী তারাই ক্ষমতায় বসেছিল। তাই মানুষের ভাগ্য কিন্তু পরিবর্তনের কোনো চেষ্টা তারা করেনি। এর আগে গণভবনে অন্য আরেকটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে নৌকা ডোবানোর সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান। সোমবার সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কেউ কেউ নৌকার সাথে থেকে নৌকার ক্ষতির চেষ্টা করছেন বলেও অভিযোগ তাঁর। সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষ নিয়েছেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান। এমন অভিযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। তৈমুর আলম খন্দকার সে বিএনপিরও প্রার্থী না, সে জনগণেরও প্রার্থী না, সে গডফাদার শামীম ওসমান, নাসিম ওসমানের প্রার্থী।
সোমবার সংবাদ সম্মেলনে সরাসরি না বললেও তাকে নিয়ে ওঠা আলোচনার প্রতিক্রিয়া জানান শামীম ওসমান। অভিযোগ করেন নির্বাচন এলেই তাকে কেন আলোচনায় আনা হয়। নৌকার সাথে থেকে নৌকার ক্ষতি করার অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নারায়ণগঞ্জে বিএনপি জামায়াতের ঠাঁই নেই বলে মন্তব্য করেন এই সাংসদ। আমি মনে করি আমাদের জয় হবে, কারণ এই জায়গাটা হচ্ছে নৌকার, এই ঘাটিটা হচ্ছে নৌকার। বিএনপির তৈমুর আলম খন্দকার সাহেবকে বলবো, আপনি আপনার মতো কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই। হাতি দিয়া নৌকা ডুবাই দিবেন আপনি, আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। সংবাদ সম্মেলনে সব রাগ অভিমান ছেড়ে নৌকার জন্য কাজ করার আহ্বান জানান শামীম ওসমান। সবার ঘরে ঘরে যে নৌকার পক্ষে ভোট চাওয়ার আহ্বানও জানান তিনি। যেভাবে নামা উচিত আমার, সেভাবে নামতে পারিনি, তবে আজকের থেকে ইনশাল্লাহ সেভাবে নামলাম। পাড়া মহল্লায় সবাই যান, অনেক কাউন্সিলর ক্যান্ডিডেটদের কষ্ট আছে, আমি জানি। আমার দিকে তাকায় আছে সব কাউন্সিলর, আওয়ামী লীগের কাউন্সিলররা, যে ভাই ঘটনাটা কি। যখন আমাদের লোক যায়, একদিকে থাকে আমরা থাকি, সাথে থাকে বিএনপিকে প্রার্থীও থাকে। কষ্ট পাওয়াটা একটা ব্যক্তিগত ব্যাপার, কষ্ট পেয়েন না। কেউ কথায় ভোট হবে না, গো টু দ্য পিপলস, জনগণের কাছে যান। নারায়ণগঞ্জকে নৌকার ঘাঁটি উল্লেখ করে এর বিপক্ষে যাবার সুযোগ নেই বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন শামীম ওসমান। যারা এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, খারাপ লাগে না আমার কাছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধু, 16 তারিখে তো খেলা অবশ্যই হবে এবং খেলা আমরা জিতবো ইনশাআল্লাহ। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণায় চলছে নানা আলোচনা বিতর্ক। তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, নৌকার সমর্থন না করলে নেতাকর্মীদের হামলা মামলার ভয় দেখানো হচ্ছে। আর নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইফির দাবি, তৃণমূলই নৌকার মূল শক্তি, নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। সকালে নারায়ণগঞ্জে প্রচারণায় নেমে এসব কথা বলেন দুই প্রার্থী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিন্ডিকেটে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তৈমুর। সকাল 11টার দিকে 27 নম্বর ওয়ার্ড মদনপুর বাসস্ট্যান্ড থেকে প্রচারণা শুরু করেন তৈমুর আলম খন্দকার। আর একই সময়ে প্রচারণায় নামেন নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইফি। যারা সমর্থন দিচ্ছে তাদের পুলিশ হয়রানি করছে বলেও অভিযোগ করেন তৈমুর। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়ে আইফি বলেন, নৌকার মধ্যে কোনো বিভাজন নেই। অভিযোগ অস্বীকার করে আইপি বলেন, নৌকার জয় কেউ থামাতে পারবে না। আমি ডিপেন্ড ছিলাম আমার জনতার উপরে, আমি এখনো জনতার উপরে ডিপেন্ড। আমি কারো উপরে ভর করে কোনো কিছু করি না। আমার মূল শক্তি আমার জনগণ এবং নারায়ণগঞ্জের মানুষ, আমার সিটিবাসীর মানুষ, এবং আমার সাথে যে সমস্ত নেতাকর্মীরা, লড়াকে নেতাকর্মীরা যারা নিজের খেয়ে আইবি বলে। নৌকার পক্ষে নির্বাচন করার জন্য বিভিন্নভাবে আমার যারা সমর্থন করছে তাদেরকে হয়রানি করা হচ্ছে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি নারায়ণগঞ্জবাসীর কাছে এই ব্যাপারে আমার নিবেদন যে আপনারা সচেতন থাকবেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির 5 দিন পর আরও 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হলো 9 জনের মরদেহ। এ ঘটনায় তাসফিয়া নামের একজন নিখোঁজ রয়েছেন। সকালে মরদেহ 3টি ধলেশ্বরী নদীতে ভেসে ওঠে। পরে উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করে। এর আগে রবিবার মা মেয়ে সহ 6 মরদেহ উদ্ধার করা হয়। শনাক্ত করা হয় ডুবে যাওয়া ট্রলারটিও। নিখোঁজদের উদ্ধারের 6ষ্ঠ দিনের মতো আজ আবারও অভিযানে নামে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত দল। বিকালে আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়। গত 5 জানুয়ারি এমভি ফারহান 6 নামের লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে 10 জন নিখোঁজ হন। অস্ত্রোপচারের সময় চুয়াডাঙ্গার বাচেনা খাতুনের পেটের ভেতরে কাঁচি রেখে দিয়েছিলেন চিকিৎসক। 20 বছর ধরে বয়ে বেড়ানো সেই কাঁচি অপসারণ হলো অবশেষে। দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অস্ত্রোপচার হয় বাচেনা খাতুনের। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অস্ত্রোপচার হয় বাচেনা খাতুনের। তার পেটের ভেতর থেকে অপসারণ করা হয় 9 ইঞ্চি একটি কাঁচি, যেটি 20 বছর আগে অস্ত্রোপচারের সময় রেখে দিয়েছিলেন চিকিৎসক। 2002 সালে অস্ত্রোপচারের পর থেকে অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন বাচেনা খাতুন। ছুটেছেন বিভিন্ন চিকিৎসকের কাছে। অবশেষে গত মাসে রাজশাহীর একটি হাসপাতালে এক্স-রে করা হলে তার পেটের ভেতরে কাঁচির অস্তিত্ব পাওয়া যায়। এরপর 5 জানুয়ারি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন বাচেনা খাতুন। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় এতদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। অবশেষে সোমবার দুপুরে সম্পন্ন হয় তার অস্ত্রোপচার।
একটা এক্স রে করার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে তার পেটের মধ্যে একটা, আমরা যেটা আমাদের ভাষায় বলি আর্টারি ফরসেপ, একটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল। তো আমরা আজকে খুব সফলভাবে তার অপারেশন করে সেটা সে বের করতে পেরেছি এবং সে এখন ভালো আছে। অস্ত্রোপচারের সময় পেটে কাঁচি রেখে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। খুবই দুঃখজনক, যেটা একটা মানুষের পেটের ভিতরে দীর্ঘ 20টা বছর ধরে সে কাইসি নিয়ে কষ্টের ভিতরে দিন পার করছে। 20 বছরে যা ক্ষতিপূরণ হয়েছে আমার সেই কটা আমার আসতে হবে, না আসলে আমি এর বিশ্বাস চাই। 2002 সালের মার্চে মেহেরপুরের গাংনীর রাজা ক্লিনিকে পিত্তথলিতে পাথর অপসারণের জন্য অস্ত্রোপচার করান বাচেনা খাতুন। তার অস্ত্রোপচার করেন ওই ক্লিনিকের মালিক ডাক্তার পারভিয়াস হোসেন রাজা। সে সময় রোগীর পেটের ভেতর কাঁচিটি রেখে দেন চিকিৎসক। ঘটনাটি তদন্ত করতে 5 জানুয়ারি 3 সদস্যর কমিটি গঠন করেন মেহেরপুর সিভিল সার্জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিদেশে অবৈধ অর্থ সম্পদ পাচার করেও পার পাচ্ছে না দুর্নীতিবাজরা। প্রতি বছর বেড়েই চলছে ক্রোক করা সম্পদের পরিমাণ। বিদায়ী বছরে আদালতের নির্দেশে দুদকের আবেদনে টাকার মূল্য মানে 121 কোটির অর্থ সম্পদ ক্রোক করেছে বিভিন্ন দেশের সরকার। যদিও টিআইবি বলছে পাচার হওয়া টাকার বিপরীতে এই টাকার পরিমাণ নগণ্য। অস্ট্রেলিয়ার সিডনির এই বাড়িটির মালিক বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসেবরক্ষণ কর্মকর্তা আফজাল। দুদক সূত্রে জানা যায় দেশ থেকে পাচার করা 10 কোটি টাকায় কেনা এই সিডনির বাড়ি। তবে সে দেশে আফজাল পাচার করেছে কয়েকশো কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটার দুর্নীতির কমিশনের টাকা পাচার করা হয়েছে বলে তথ্য দুদকের। তবে টাকা পাচার করেও শেষ রক্ষা হয়নি আফজালের। এখন তিনি দেশের কারাগারে। আর তার বিলাসবহুল বাড়িটি দুদকের আবেদনে অবরুদ্ধ করেছে অস্ট্রেলীয় সরকার। আদালতে অভিযোগ প্রমাণিত হলে জব্দ করা হবে বাড়িটি। এরকম অর্ধশত ব্যক্তির 121 কোটি টাকার অর্থ সম্পদ অবরুদ্ধ করেছে কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সরকার। আফজাল হোক আর যেই হোক, সম্পদ যদি আপনি বাইরে নিয়ে যান এবং এটা যদি তথ্যপাত্রের মাধ্যমে কমিশন ধরতে পারে, দেখে অবশ্যই সেই সম্পদের জব্দ আমার আদালতের মাধ্যমে জব্দ করা যাবে আবেদনের ভিত্তিতে। কাজেই এখন টাকা পাচার করে, সম্পদ পাচার করে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। বিদেশে পাচার হওয়া অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি ইতিবাচক, কিন্তু পাচার হওয়া অর্থ সম্পদের পরিমাণ কয়েক হাজার গুণ বলছে টিআইবি। এছাড়া রয়েছে বেগমপাড়া কানাডার, বা রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম, রয়েছে হুন্ডি, যেটা সনাতন পদ্ধতিতে অর্থ পাচার হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ কিন্তু বিশাল। 64,000 কোটি টাকা বললে সেটা খুবই কম হবে। তবে গত 2 বছরে করোনার কারণে কার্যক্রম সীমিত থাকায় দেশে দুর্নীতিবাজদের অর্থ সম্পদ বাজেয়াপ্তের পরিমাণ কয়েক গুণ কমেছে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের পাহাড়তলীর কর্নেলহাটে ফার্নিচারের গুদামে আগুন লেগে মৃত্যু হয়েছে 2 জনের। পরে 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বিকালে ফার্নিচারের দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে কারখানাটিতে রং, স্পিড, কাঠসহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। প্রাথমিকভাবে ঘটনার কারণ নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। মাউন্ট মঙ্গানুয়ে উঁচুতে উঠেছিল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে এসেই মাটিতে নামল মুমিনুলের দল। আবারও ব্যর্থতার চক্রে ব্যাটাররা, তাতে ইনিংস হারের সামনে বাংলাদেশ। প্রথম ইনিংসে অল আউট হয় 126 রানে, 5 উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এর আগে 521 রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ল্যাথাম 252 আর কনওয়ে করেন 109 রান। নিউজিল্যান্ডের রান পাহাড়ের জবাব দিতে গিয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের টপ অর্ডার। দ্বিতীয় ওভারেই ভাঙে ওপেনিং জুটি। বোল্টের অফ স্টাম্পের বাইরের বলে বিপদ বাড়ান সাদমান। মাহমুদুল জয়ের চোটে জায়গা পেয়ে হতাশ করেন নাইম। বাংলাদেশের তৃতীয় ওপেনার হিসেবে অভিষেকে আউট হলেন 0 রানে। প্রথম দিন অনুকূল কন্ডিশন পেয়েও ইবাদত, শরীফুল, তাসকিনরা নির্বিষ থেকেছেন। কিন্তু হেগলি ওভালে রৌদ্রোজ্জ্বল দিনে সুইং বাউন্স পেয়েছেন স্বাগতিক বোলাররা। শান্ত, মুমিনুল, লিটন ধরা দিয়েছেন বোল্ট সাউদির ফাঁদে। উইকেট হারানোর মিছিলে ইয়াসির সোহানের প্রতিরোধ।
60 রানের জুটিতে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা। কখনো কখনো সাহসী হয়েছেন সোহান, লোভ সামলেছেন ইয়াসির। তারপরও পরিকল্পনা সফল সাউদি, 41-এ ফেরেন সোহান। স্রোতের বিপরীতে 55 রানের ইনিংসে প্রশংসা পেতেই পারেন ইয়াসির। ক্যারিয়ারের প্রথম 50 পেলেন কঠিন সময়ে। শরীফুলকে ফিরিয়ে 5 উইকেট শিকার বোল্টের। একই সঙ্গে 300 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন কিউই পেসার। বাংলাদেশ অল আউট 126 রানে। এর আগে 2 অপরাজিত ব্যাটসম্যান 7 সকালে স্পর্শ করেছেন মাইল ফলক। ডাবল সেঞ্চুরিকে 252 পর্যন্ত নিয়ে যান টম লেইথাম। সেঞ্চুরিকে অভ্যাসে পরিণত করেছেন ডেভন কনওয়ে। বিদায়ী টেস্টে রস টেইলর করেন 28। টম ব্লান্ডেলের অপরাজিত 57 রানে নিউজিল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে 521 রানে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনের এলিট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার কিলিমো। এবার দেশি বিদেশিরা আলাদা ক্যাটাগরিতে দৌড়েছেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা ম্যারাথনের দ্বিতীয় আসরে অংশ নেয় 6 শতাধিক অ্যাথলিট। সুষ্ঠু ও সুন্দর আয়োজনে দেশি ও বিদেশি অ্যাথলিটদের প্রশংসা পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কুয়াশায় মোড়া ভোরে তখনও আলো ফোটেনি। আর্মি স্টেডিয়াম শত শত অ্যাথলিটের পদচারণায় মুখর। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের দ্বিতীয় আসর ছাড়িয়ে গেছে প্রথমটিকে। অ্যাথলিট সংখ্যা এবার 600-র বেশি। দেশি বিদেশিরা লড়েছেন আলাদা ক্যাটাগরিতে। হাফ ও ফুল ম্যারাথন শুরু হয় 10 মিনিটের ব্যবধানে। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে শেষ হয়েছে হাতির ঝিলে। মাঝে শীতের সকালে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে দূরপাল্লার দৌড়বিদদের। এলিট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন কেনিয়ার কিলিমো। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন বাহরাইনের জাকি ও স্লোভাকিয়ার বামৌজা। সাফ অঞ্চলের লড়াইয়ে দাপট ভারতের। 6 পুরস্কারের মধ্যে 5টা জিতেছে তারা। মেয়েদের বিভাগে তৃতীয় হয়েছেন নেপালের পুষ্পা। ভালো লাগছে, প্রথম হতে পেরেছি। অনেক ভালো একটা আয়োজন ছিল এটা। আমি আবারও অংশ নিতে চাই। আগেরবারও অংশ নিয়েছি ঢাকা ম্যারাথনে। এবারের আয়োজন আগেরবারের চেয়েও ভালো হয়েছে। আমি বারবার আসতে চাই। আগেরবারও অংশ নিয়েছি ঢাকা ম্যারাথনে। এবারের আয়োজন আগেরবারের চেয়েও ভালো হয়েছে। আমি বারবার আসতে চাই। এবার আর খালি হাতে ফিরতে হয়নি বাংলাদেশের অ্যাথলিটদের। হাফ ও ফুল ম্যারাথনে ছেলে ও মেয়ে আলাদা করে 12 জন হেসেছে জয়ের হাসি। শারীরিক এবং পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট আমাদের স্পোর্টসকে সাপোর্ট করে না। এই জিনিসটাকে আসলে ভুল প্রমাণ করার জন্য আমার মনে হয় যে মেয়েদেরকে এইভাবে অংশগ্রহণ করা উচিত। ঢাকা ম্যারাথন তো আপনার আমি বাংলাদেশ যত ইভেন্ট হয় এটা বেস্ট ইভেন্ট। এবার 120 জন এবং এর মধ্যে ফরেনারও আছে। আমার খুবই ভালো লেগেছে এরকম একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরে। 52 বিদেশি অ্যাথলিটের মধ্যে বেশিরভাগই প্রথম আসরেও অংশ নিয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে সহযোগিতায় ছিল অ্যাথলেটিক্স ফেডারেশন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।